এবার তোর ঘুড়ি কাটলাম। কথাটা শুনে আমি সেদিকে তাকালাম। দেখি আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ের ছাদে 4টা মেয়ে ঘুড়ি ওড়াচ্ছে। আর কালো ড্রেস পরা লম্বা চুলের মেয়েটা সবার ঘুড়ি কাটতে ব্যস্ত। আমি চেয়ে আছি সেদিকেই। কি মিষ্টি হাসি মেয়েটার! আপনি তো দারুণ ঘুড়ি উড়াতে পারেন। সন্ধ্যা নেমেছে, সবাই ঘড়ির সুতো গোছাতে ব্যস্ত। ঠিক সে সময় আমি একটু জোরেই বলে ফেলেছি মেয়েটার উদ্দেশ্যে কথাটি। সবাই চুপ হয়ে গেল। এতক্ষণে তারা বুঝতে পারেনি আমি তাদের ঘুড়ি ওড়ানো দেখছি। আপনি আপনি কে? সেই মেয়েটি ঝটপট বলে বসলো। আমি কিঞ্চিত হেসে বললাম, আবির। আমাকে চিনবেন না, এ বাড়িতে নতুন ভাড়াটে এসেছি। ও, তা ঘুড়ি উড়ানো দেখছিলেন? জি। আর কিছু দেখছেন নাকি? মানে মেয়েটির দিকে তাকিয়েছিলেন নাকি? আমি হেসে উঠলাম। ওরা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, হয়তো দেখেছি, কারণ মানুষ তো সৌন্দর্যের পূজারী। সবাই সৌন্দর্যতা পেতে চায়, তার মোহিতেই নিজেদেরকে বিকশিত করতে চাই। সবাই সুন্দর বস্তুকে দেখে এক দৃষ্টিতে, আমিও তার ব্যতিক্রম নই। তাই আপনার মতো একটি সুন্দর পাপড়িকে দেখার মতো দায়িত্বটা মিস করিনি। আমার কথা শুনে ওরা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। হয়তো তার আশা করেনি আমি এমন কিছু বলবো। কপট রাগে একজন বলল, এই আলিশা, চল তো এখান থেকে, বক বক করে লাভ নেই। যাক, মেয়েটির নাম তাহলে আলিশা। আমিও চলে আসলাম সেখান থেকে। রুমে এসে বারবার মনে পড়ছে মেয়েটির হাসির কথা, মেয়েটির কথা বলার ভঙ্গিমা। ঘুড়িটার আজ কি হলো? আজ কি ওড়াবেন না? আজও রোদের রঙিন ঝলকানিতে সমন্বয় একটি নরম রৌদ্রময় বিকেল। বড় শিশু গাছের ফাঁক দিয়ে পশ্চিমা আকাশের লালা আভা সূর্য মোহিত করছে চারিদিকটা। পাশের বিল্ডিংয়ে চোখ ফেললাম ছাদে উঠেই। তখনই দেখি কালকের সেই মেয়েগুলো ছাদের এক কোণেতে বসে ঘুড়িতে কি যেন করছে। পাশাপাশি বিল্ডিং এবং ছাদ হওয়াতে কথা বলে স্পষ্ট শোনা যায় এবং সেখানে যাওয়াও যায়। আমার ভাবনাতে অবসান ঘটিয়ে ঝাড়ি দিয়ে আলিশার পাশের একটি মেয়ে বলে উঠল, কেন? আপনাকে কেন বলবো শুনি? না, আপনারা অনেক ভালো ঘুড়ি উড়াতে পারেন। আপনারা হলেন উড়ন্ত ঘুড়ির বকবকানি নাটাই। কি বললেন? আপনার সাহস তো কম না? আমি মুচকে হাসলাম। প্রকৃতি দেখছি আর ওদের ঘুড়ির কাজ দেখছি, কিন্তু সময় তার গতিতে চলে যাচ্ছে। এরা আজ মনে হয় ওড়াবে না, তাই বাইরের দিকে তাকালাম। সে সময় শুনলাম, আলিশা, তুই বেশি বুঝছিস। এভাবে ঘুড়ির কল বানালে কিন্তু উড়বে না। মাপটা সঠিক করে নে। আরে আমরা তো এটা কেউই পারি না। এখন কি হবে তাহলে? আজ প্রথম তোর বানানো ঘুড়ি উড়াতে পারবো তো? কি জানি, ধুর, ভালো লাগছে না। আমি ওদের কথাগুলো শুনে তাকালাম। তাহলে এরা আজ নতুন ঘুড়ি ওড়াবে, কিন্তু কালের সুতো ঠিক করেই লাগাতেই পারছে না। আর এটা তো হেব্বি সহজ কাজ। আমি বললাম, আমি কিন্তু ঠিক করে সুতো লাগাতে পারি। সবাই আমার দিকে তাকালো। আমি চেয়ে আছি তাদের দিকে। একটি মেয়ে বলল, তো আমরা কি করব? আইসে কোথা থেকে হিরো, মেয়ে দেখলেই হেল্প করতে আসে। যান, নিজের চরকাতে তেল দেন। হি হি হি, এই যে শাকচুনির ছোট বোন, আমি চরকাতে তেল দেই না, কারণ আমি সুতো কাটি না। আপনারা ঘুরে ওড়ান আপনাদের মতো, আমি আসি। কথাগুলো বলেই পিছনে ফিরতেই আলিশা বলল, এই যে শুনুন, এদের কথায় কিছু মনে করবেন না। আপনি একটু এসে হেল্প করেন না প্লিজ, নতুন ঘুড়ি তো। আমি কথা বাড়ালাম না। এক লাফে আলিশাদের বিল্ডিংয়ের ছাদে চলে গেলাম। গিয়ে ঘুড়িটা হাতে নিতেই দেখি সেই অবস্থা। কালের সুতো বানাতে পারছে না। আমি কিছু বললাম না, ঝটপট সুতো লাগিয়ে দিয়ে বললাম, হয়ে গেছে। অনেক ধন্যবাদ, যান এখন। আমি আর না দাঁড়িয়ে সোজা আবার আমাদের বিল্ডিংয়ের ছাদে চলে আসলাম। বাতাস বইছে দারুণভাবে, তাই সেই ঘুড়িও উড়াতে শুরু করে দিয়েছে। আমি ঘুড়ির দিকে না তাকিয়ে আলিশার দিকে তাকিয়ে আছি। বেশ কিছুক্ষণ পর চেয়ে থেকে শুনতে পেলাম, ওই মিস্টার, আমার বান্ধবীর দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ইয়ে না, মানে আসলে। আলিশা, ছেলেটি তোর দিকে চেয়েছিল, তুই ঘুড়ি উড়াচ্ছিলি। ওই চল তো, এক্ষুনি চলে যাই। বেয়াদব ছেলে কোথাকার! আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তারা ঘুড়ি নামিয়ে ছাদ থেকে চলে গেল। আমি কিছুক্ষণ বোকার মতো সেদিকে চেয়ে থেকে আমিও চলে আসলাম। মেয়েটি আসলেই দেখতে সুন্দর। ওর অনাবিল চিকন দাঁতের হাসি, ওর ঠোঁট বাঁকিয়ে কথা বলার ধরন, ওর কালো চুল, সব মিলিয়ে সৌন্দর্যের আধার। যে কোনো ছেলে প্রথম দেখে তার প্রেমে পড়ে যাবে। আর আমি তো কোথাকার কোনকে বালিশে মাথা গুজে আলিশা মেয়েটির কথা ভাবছি। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। পরের দিন সকালে আমার ক্লাস থাকায় তাড়াতাড়ি বের হচ্ছি। গেট থেকে বের হয়ে জোরে সাইকেল প্যাডেল চেপেছি। তখনই পেছন থেকে আরও একটি সাইকেল হুড়মুড় করে আমার সাইকেলে এসে ধাক্কা দিল।
ও মা গো, বলেই জোরে চিৎকার দিয়ে উঠলাম। ধুলো থেকে উঠে দাঁড়িয়ে সামনে তাকিয়ে দেখি আলিশা আর একটি মেয়ে জোরে জোরে হাসতেছে। ওদের হাসি দেখে রাগে কপাল কুঁচকালাম। ঝাড়ি দিতে যাব, তখনই শুনলাম, এত বড় ছেলে নিজেকে সামলাতে পারো না। আলিশার দিকে তাকিয়ে সব রাগ চলে গেল। সে আজ মন খুলে হাসছে। আমি ওর হাসি দেখে মাথা চুলকিয়ে মুচকে হাসতে লাগলাম। আমার হাসি দেখে আলিশা হাসি থামালো, বলল, সরি, আসলে ব্রেকটা ঠিকমতো কাজ করছে না, তাই কন্ট্রোল করতে পারিনি। ঠিক আছে। ভাইয়া, তুমি এত বড় হয়ে গেছো, তাও পড়ে গেছো। আমার বোন আরিতা। এই চুপ থাক, এখন চাই পাই। পাশের গেট দিয়ে চলে গেল, আর আমি সেদিকে তাকিয়ে আছি। এমন হবে ভাবিনি। ধুলে গড়াগড়ি খেয়ে মন চাচ্ছে না ক্লাসে যাই, তবে সেটা খুব গুরুত্বপূর্ণ, তাই কাপড় চেঞ্জ করে চলে আসলাম। সন্ধ্যা পার হয়ে গেছে অনেক আগে, এখন বাজে 8টা। আমি ছাদে উঠলাম। চারিদিকে ঝিকিমিকি করছে তারার দলেরা, সাথে বড় একটি চাঁদ আলো ছড়াচ্ছে খোলা প্রান্তর আর বাড়ির ছাদে। আজ বিকেলে ছাদে উঠলে আলিশাকে দেখিনি, তাই মনটা কেমন যেন বিষণ্ণ লাগছে। ছাদে কোণে দাঁড়িয়ে দূরের তারা দেখছি, তখনই শুনলাম, আপু, এই ভাইয়াটা না, দেখো একা দাঁড়িয়ে আছে, যে কিনা সকালে ধুলোয় মাখামাখি হয়েছিল। চুপ ফাজিল মেয়ে। ওই দেখ, আকাশে আজ কত তারা। ওদের কথা শুনে আমি সেদিকে তাকালাম। দেখে আলিশা আর আরিতা এসেছে জ্যোৎস্না বিলাস করতে। আমি বললাম, আপনি এ সময়? জানালার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো এসে পড়ছিল, তাই আর থাকতে না পেরে ওকে নিয়ে ছাদে চলে আসলাম। ও, আমিও এসেছি সেটার জন্য। বেশ তো, তা আজ বিকালে আপনাকে দেখিনি যে। ঘুমাচ্ছিলাম। সাইকেল থেকে পড়ে যেয়ে অনেক লেগেছে তো, তাই ব্যথায় বেচারা ঘুমিয়ে পড়েছিল। চুপ। আরিতার কথা শুনে আমরা দুজনেই হাসলাম। ওরা দুজনে আকাশ দেখতে লাগলো। আমি এই ফাঁকে মুঠোতে করে কয়েকটি জোনাকি পোকা হাতে নিয়ে বললাম, এই যে একটা জিনিস দেখবেন। কি? আসি ওখানে। ওকে, আসুন। আমি একলাপে ওদের ছাদে গেলাম, একদম ওদের সামনে গেলাম। আলিশার মুখের সামনে হাত এনে জোনাকি পোকা ছেড়ে দিলাম। জোনাকি পোকাগুলো আস্তে আস্তে উড়ে যেতে লাগলো। আলিশা সেদিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি বললাম, চেয়ে দেখো তুমি, ওই নীল আকাশ পানে, ওই আকাশে চাঁদ ছড়াচ্ছে গভীর জ্যোৎস্নার আলো। জ্যোৎস্নার টানে নদীর বুকে জোয়ার ভাটা নেমে আসে, কেন জানো? ভালোবাসার জন্য। ওই দেখো, আলোর মেলা জোনাক পোকার মাঝে আরও ছড়াচ্ছে গভীরতার তার অস্তিত্বে, কেন জানো? ভালোবাসার জন্য। তাই যা করে জোনাক পোকা নীল আকাশের তরে। কথাগুলো বলে আমি আলিশার দিকে তাকালাম। সে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি মুচকি একটা হাসি দিলাম, আর দাঁড়ালাম না, সোজা লাফ দিয়ে চলে এলাম আমাদের ছাদে, তারপর রুমে। এভাবে আলিশার সাথে পরিচিত বাড়তে লাগলো। কয়েকদিন পরে আমি ওদের সাথে মিশে গেলাম। সবাই বিকেল হলে ছাদে ঘুরে ওড়াই, আমি আর আলিশা বাকিদের ঘুড়ি কেটে দেই। এভাবে দিনগুলো চলে যাচ্ছিল। রোজ আলিশাকে আড়াল থেকে দেখতাম। যখন সে বাইরে বের হতো, তার পিছু পিছু যেতাম অনেকটা দূরত্ব রেখে, যাতে সে বুঝতে না পারে আমি তাকে ভালোবাসি। রোজ লাল খামে একটি কাগজ পাঠাতাম। সেই কাগজে লেখা থাকতো ছোট্ট করে কবিতার কয়েক লাইন, আর সাথে থাকতো হলদে গোলাপ। এভাবেই কেটে যায় 2 মাস। আমি আর পারছি না এভাবে একা থাকতে। রোজ তাকে দেখা, তার সাথে কথা বলা, তার পিছু পিছু চলা একাকিত্বটাকে আরও গভীরভাবে বাড়িয়ে তুলেছে। যা আর পারছি না, আমার একাকিত্বের মাঝে তাকে চাই। দুজনে সাইকেল নিয়ে ঘোরাঘুরি, আইসক্রিম খাওয়া, ছোট বিলের নৌকাতে চড়ে বেড়ানো। সবটা সময় ও থাকলেও একা লাগতো, কারণ তাকে যে বলিনি ভালোবাসি আমি তাকে। তাই আর থাকতে না পেরে সব বলবো বলে বিকেলে ছাদে উঠলাম। ছাদে উঠে দেখি আলিশারা বসে লুডো খেলছে। আমি এক ঝাঁপ দিয়ে ওদের সামনে গেলাম। আলিশা বলল, তুমি আরেকটু আগে আসতে পারলে না? তাহলে তোমাকেও নিতাম। আবির কত ব্যস্ত থাকে, সে কি আর তাড়াতাড়ি আসবে? হয়েছে এখন, এই দেখো চেয়ার, যা বসো। আমি কিছু বললাম না, ঝট করে ওদের লুডোর বইটা তুলে নিলাম। সবাই আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই কিছু বলতে যাবে, তখন আমি পেছন থেকে ডান হাত সামনে এনে লাল, নীল, হলুদ 3টি রঙের গোলাপ নিয়ে আলিশাকে একটু জোর গলায় বলতে লাগলাম, শোনো আলিশা, জানি না ভালোবাসার কোনো রং আছে কিনা, যদি থাকে তাহলে তার নাম হতো ধূসর। কারণ কোনো মানুষ অন্য কাউকে ভালোবাসলে তা যদি অপ্রকাশিত থাকে, তবে তা ধূসর রঙের। জানি না কারো প্রতি কারো ভালোবাসা কিভাবে সৃষ্টি হয়, তবে তোমার প্রতি আমার মনের 4 দেয়ালের ভাঙ্গাচোরা উঠানে ভালোবাসার সৃষ্টি হয়েছে। তোমার পবিত্র হাসি, তোমার চিকন সাদা দাঁতের প্রতিফলতায়, তোমার হালকা লাল রঙের লিপস্টিক ঠোঁটের মাদকতায়,
তোমার অগোছালো গোছালো চুলের সংমিশ্রণতায় আমি ভালোবাসার প্রতিধ্বনি খুঁজে পেয়েছি। বারবার আমার বাম পাশের হার্টবিটটা তোমার সঙ্গীহীনতায় বলে চলেছে, হে বালক, তোমার মনের বালিকাকে আমন্ত্রণ জানাও তোমার মনের উঠোনে। হয়তো তোমাকে অনেক ছেলে ভালোবাসি নামক ছোট্ট শব্দ মধুরভাবে বলেছে, হয়তো তোমার জন্য কত ছেলে তার মনের শহর যানজটহীন করে রেখেছে। তুমি তাদের মধ্যে যে কাউকে বেছে নিতে পারো, সেটা তোমার ব্যাপার। আমাকে ফিরিয়ে দিতে পারো, সেটাও তোমার ব্যাপার। আমি বলবো না আমাকে তোমার ভালোবাসতেই হবে, শুধু আমি আমার মনের কথাগুলো তোমাকে জানালাম। কয়জনই বা পারে তার মনের কথাগুলো এভাবে কাছের মানুষের কাছে প্রকাশ করতে? সবটাই তো অপ্রকাশিত রয়ে যায়। হয়তো আমাকে ফিরিয়ে দিবে, তবে এরপর আর তোমার এই চাঁদ বদনখানি আর দেখা হবে না আমার। একলা বসে তোমার কথা ভাববো বারবার। তুমি জানবে না তা কখনোই। ভালো থেকো। ফুলগুলো আলিশার লুডো খেলার টেবিলে রেখে চলে আসলাম। আছি আর ভাবছি, আর দেখা হবে না তাকে। ভেবেছিলাম আমার হাত শক্ত করে ধরে বলবে আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা কেবল ভাবনাতেই মানায়। চোখের কোণে সামান্য জলের অস্তিত্ব টের পাচ্ছি, তাই পেছনে তাকাইনি একবারও। ইচ্ছে ছিল সে এসে জড়িয়ে নেবে, কিন্তু তারপর চলে যায় 16 দিন। আমি আলিশাকে আর দেখিনি একদিনও। আর ছাদে যাইনি আমি এ কদিনে একবারও। তার পিছু নিয়ে হটিনি কোনো পথ। তার সাথে এখনও বেড়েছে দূরত্ব। রুম থেকে বেরি হয় না আমি আর। কোনো এক সকাল নিজেকে আলিশাকে ছাড়া আগের মতো হতে হবে এইভাবে ঠিক করতে লাগলাম। তাই রুম থেকে বের হইতেই চোখ কপালে উঠলো আমার, কারণ ড্রয়িং রুমের সোফাতে আম্মুর সাথে বসে আলিশা আর আরিতা গল্প করছে হেসে হেসে। 16 দিন পর আলিশাকে দেখলাম। আগের মতোই আছে দিব্যি, কিন্তু আমার সবার আগের মতো নেই। আমি সামনে যেতেই আম্মু বলল, আবি, দেখ কারা এসেছে। কারা আম্মু? আরে বাবা, আমাদের পাশের বিল্ডিংটা দেখছিস না, ওটাই এদের বাড়ি। আমরা তো নতুন, তাই পরিচিত হতে এসেছে। ও ভালো। কিছু না বলে চলে আসলাম। আসার আগেই আর চোখে আলিশার দিকে তাকালাম। দেখি আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু বুঝতে পারছি না ও কেন আমাদের বাড়িতে আসলো। আমি কি আবার কিছু করেছি, নাকি আমাকে মিষ্টি কথা প্রথমে বলে পরে সব বলে দিবে? কি জানি। কথাগুলো ভাবতে ভাবতে সাইকেলের প্যাডেলে পা দিতে যাব, তখনই হুমড়ি খেয়ে সামনের দিকে নেমে তাকিয়ে দেখি সাইকেলের চেন আগেই পড়ে আছে। তাই জোরে চাপ দিয়ে যে এটাই হলো, তাড়াতাড়ি চেন তুলে চালাতে যাব, তখনই শুনলাম, এই যে হাম্বা। হাম্বা? ওই আমি হাম্বা? হাম্বা মানে গরু, তুমি তো একটা গরু, মানে হাম্বা। কেন? কেন মানে কি? এতদিন কোথায় ছিলে? তা জেনে কি করবে? চুপ হাম্বা। এতদিন আমার সামনে আসোনি কেন? এতদিন আমার পিছনে কেন ছিলে না? দূর থেকে লুকিয়ে কেন দেখোনি? রোজ রাতে লাল খামের চিঠি আর হলদে গোলাপ কেন দাওনি? আমার সাথে ঘোরোনি কেন? মামা মানে? মানে হাম্বা, তোমাকে অনেক মিস করেছি। তুমি সব জানতে? সাথে কি আর হাম্বা বলি? সবই জানি। একটা মেয়েকে কোনো ছেলে কিভাবে দেখে সব বোঝে মেয়েরা, বুঝছো মিস্টার হাম্বা? ওই হাম্বা বইল না। চুপ। এতদিন কেন আসোনি সেটা বলো। কেন আবার? তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে, সে কারণে রাগে দুঃখে কষ্টে আর যাইনি। ও হরে আমার হাম্বাটা, তোমাকে কি আমি ফিরিয়ে দিয়েছিলাম সেটা বলেছি? না, তবুও। ওই, তোমাকেও আমি ভালোবাসি, কিন্তু কেবল দেখতে চেয়েছিলাম তোমার ভালোবাসাটা ঠিক কী রকম। সত্য যে আমাকে অনেক ছেলে প্রপোজ করেছে। তাদের ভালোবাসা তাদের প্রপোজ করার মাধ্যমে কেমন হয় তা বোঝা যেত, কিন্তু তোমার সরলতা, তোমার সত্য কথা বলা, সব মিলিয়ে তুমি সেসব ছেলেদের থেকে আলাদা। কেবল দেখছিলাম তুমি কি করো এ কদিনে। আমি আলিশার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। তার মানে কি তবে আমি পেলাম তাহারে? হয়তো পেয়েছি তাহারে। আমি বললাম, তা কি দেখলে? দেখলাম আর কই, আন্টির থেকে শুনলাম তুমি নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, বাইরে বের হও না, সবার সাথে কথা বলো না। ও, তো মিস্টার হাম্বা, প্রপোজ তো ভালোই পারো করতে। আমার বান্ধবীরা ক্রাশ খেয়েছে তোমার প্রপোজালে। ওদের দিকে কিন্তু তাকাবা না। হাসবে না হাম্বা কোথাকার। চলো বিলে নৌকা নিয়ে আজ ঘুরবো, সাইকেল চালাও। এই পারবো না। তুমি আমাকে হাম্বা বলেছো? তুমি তো একটা হাম্বা। চলো তো চলো। অগত্যা আর কি। আলিশাকে সাইকেলের সামনে বসিয়ে চললাম বিলের ধারে।
যেখানে নৌকা নিয়ে আমার বিলের শেষ অবধি পাড়ি দিয়েছি। আলিশা বকবক করছে আর আমি নীরবে তা শুনছি। মাঝে মাঝে ওর এলোমেলো চুলগুলো আমার মুখে এসে পড়ছে। ওর চুলের গন্ধ আর পারফিউমের গন্ধে মাতোয়ারা। মনে হয় সানসিল্ক হেয়ার রিফ্রেশ দিয়েছে। ধন্যবাদ সবাইকে। রাত 2:40। বেকুব ঘুমের মাঝে আমি দেখছি স্বপ্ন, কিন্তু আমার ঘুমের মাঝে কিরিং কিরিং শব্দটা বিপত্তি সৃষ্টি করে। হ্যাঁ, আমার মোবাইল ফোন বেজে ওঠে। ঘুমের ঘরে বন্ধ বন্ধ চোখে ফোনের সাদা ডিসপ্লের দিকে তাকিয়ে দেখি তমা আপুর কল। কিন্তু এই অবেলায় তমা আপু কেন কল করতে যাবে? কোনো সমস্যা হলো না তো? যদিও এই চিন্তা করছি, কিন্তু কলটা আর ধরতে পারিনি। আমি আবারও ঘুমিয়ে পড়ি। 2 মিনিট যেতে না যেতে আবারও ঘুম। তড়িঘড়ি করে লাফ দিয়ে বসে কল রিসিভ করলাম। হ্যালো, তমা আপু নাকি? আমার নাম্বার কি সেভ করা নাই? হ্যাঁ আছে তো। তো তমা আপু নাকি জিজ্ঞাসা করছিস কেন? না, এত রাতে তো কোনো সাধারণ মস্তিষ্কের মানুষ কেউকে এভাবে কল করে না। আর তুমি তো অনেক কমন সেন্সওয়ালা মাইয়া, তো তুমি এভাবে কল করবে আমি একসেপ্ট করিনি। বাবা, এক্সপেক্ট করিনি? বাহ। আচ্ছা তো বলো, কি হয়েছে? কল কেন করেছো? বলবো? আমার ঘুম তো হারাম করেই দিলা, তো বলেই ফেলো। হ্যাঁ, না বলেও তো উপায় নেই। আসলে আমি না এই মুহূর্তে তোদের বাড়ির বাইরে আছি, গেট বন্ধ তো, তাই তোকে কল করলাম। একটু গেটটা খুলে দিবি রে? আমার বুকের ভেতর দুমড়ে মুচড়ে গেল। এত ভয় আমি জীবনেও পাইনি। আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, কি বললে? আমি বলছি আমি তোর বাসার নিচে গেট খুলে দে। মানে কি? এত রাতে আমাদের বাসায় কেন? আগে আমাকে ঢুকতে দে, পরে সব বলবো। আমিও আর কিছু না ভেবে গেটটা খুলে তমা আপুকে ভেতরে আসতে দেই। কিন্তু বাস্তবতা, আমার কিন্তু অনেক ভয় হচ্ছে। প্রথমত তমা আপুর বাড়ি সিলেট থেকে ঢাকাও কিভাবে আসলো একা একা? তার উপরে এত রাতে আমি কিভাবে মেনে নেই? যাই হোক, তমা আপু ভেতরে এসে এক কোনায় ডাইনিং চেয়ারে বসে আছে। দেখেই মনে হচ্ছে বিরাট কোনো কাণ্ড ঘটিয়েছে। কিন্তু কি? তখন আমি আর নিজেকে এসব হাবুল কাবুল প্রশ্ন না করে আপুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপু, এবার বলো তো কি হয়েছে? এত ভয় হচ্ছে কেন তোমার? আর এত রাতে তুমি সিলেট থেকে এখানে কিভাবে আসলে? বাসায় সব ঠিক আছে তো? আমি টান টান এভাবে প্রশ্ন করি। আচ্ছা তুই থামবি? আমাকে কিছু বলতে দে। কিভাবে থামবো? থামার মতো সিচুয়েশন তুমি রাখছো? আমার তো মাকে ডাকতেও ভয় লাগছে। আচ্ছা তারেক, শোনো না প্লিজ। বলো। না শুনে তো উপায় পাচ্ছি না। আমি না বাসা থেকে পালিয়ে এসেছি। এ কথা শুনে আমি কি করব নিজে বুঝতে পারছি না। তোতলাতে আরে বললাম, পালিয়ে মানে? আসলে বাবা আর একটা বিয়ে করেছেন, এখন বাবার বউ চাচ্ছে। বাবার বউ মানে তোমার মা না? সৎ মা, যে কখনো নিজের মা হতে পারে না, এখন বাবা বউ চায় আমি তার ভাইকে বিয়ে করি। তোমার বাবা তিনি আরেকটা বিয়ে করেছেন? তো যাকে বিয়ে করেছেন তিনি তোমার মা হয়, তো মা চাচ্ছেন তার ভাইকে, মানে তোমার মামাকে তুমি বিয়ে করো? সি সি সি। হ্যাঁ, 1 নম্বরের লুচ্চা ওই ছেলেটা। এই জন্যই তো আমি পালিয়ে এসেছি। আর তোমাদের বাড়ি ছাড়া আমি অন্য কোথাও সেফলি থাকতে পারবো না। ও আচ্ছা, তো তোমার বিয়ে কবে আসবে? বিএফ মানে? মানে বয়ফ্রেন্ড, প্রেমিক? আমার কোনো বিএফ নেই। তো তুমি যে পালিয়ে এসেছো কার আশায় পালালে তুমি? তো মাবু তখন একটা রোমান্টিক লুক দিয়ে বলে, কেন তোর আশায়? আহ আমি তো আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি। আমি তারেক, বাবা মায়ের একমাত্র জ্বালা। সারাক্ষণ তাদের সাথেই দুষ্টুমি করি, আর সেটাই হলো আমার কাজ। পড়াশোনা কি বলতে হবে? হ্যাঁ, মাঝে মাঝে যাই তো ভার্সিটি। এতক্ষণ যে মেয়েটার সাথে কথা বলছিলাম, ওর নাম তানজিরিন ফেরদৌসি তমা। সাধারণত সবাই তমাই ডাকে। আত্মীয়তার লয়ে তিনি আমার মামাতো বোন, তাও আবার 3 বছরের সিনিয়র। তো তাদের বাড়ি সিলেট শহরে। যতটুকু জানি আপুকে জন্ম দিতে গিয়ে মামি নিজের জীবন ত্যাগ করেন। মামার একমাত্র মেয়ে তমা আপু যথেষ্ট আদর যত্নে বড় করেছেন আমার নিজের দেখা। কিন্তু মামা যে আরেকটা বিয়ে করবেন তা আমি ভাবতেও পারছি না। এমনটা করার কারণ কি? আমাদের তো কিছু বলতে পারতেন। আমরা কেউ কিচ্ছু জানি না। তো তমা আপুর দিক থেকে বিষয়টা দেখলে আমি মনে করি তিনি একদম ঠিক করেছেন। তো আমি আর কি করব? মাকে ডাকতে গেলাম। মায়ের রুমের দরজায় ঠকঠক শব্দ করছি, সাথে চিল্লায় কইতেছি, মা, ও মা। তারেক, কি হয়েছে বাবা? একটু বাইরে আসো, দরকার আছে। কি হয়েছে বল। আসলে বুঝতে পারবে। কিছুক্ষণের মধ্যে মা রুম থেকে বের হয়ে তমা আপুকে দেখে ফিট খাওয়ার অবস্থা।
তমা তুই এখানে কিভাবে এলি? ভাই তোকে দিয়ে গেছে? আসলে ফুপি, কি হয়েছে বল। আরে মা, ও কি বলবে? মা তখন আমার দিকে বুড়ো কুচকে তাকিয়ে রইলেন। আমি কি বলবো এরকম হেসে বললাম, আসলে মা উনি বলবেনই বা কি, আমিই বলি। হ্যাঁ শুনি, তুই কি বলবি বল। আসলে মামা তো আরেকটা বিয়ে করেছেন। কি? কি রে তমা, সত্যি নাকি? ভাই এত বড় কাজ করে ফেললো, আমাকে জানালো না? আরে আরে দাঁড়াও না আম্মু, ইতিহাস এখনো বাকি আছে। মামার বউ মানে আমার বর্তমান মামি বোধহয় একটু জল্লাদ টাইপের, তিনি এসেই মামাকে বশে করে ফেলেছে। এখন জল্লাদ মামিটা চায় তার ভাই তন্নি আপুকে বিয়ে করুক, মানে তন্নি তার মামাকে বিয়ে করুক। এখন এটা কি সম্ভব মা, তুমিই কও। তাই তো আমার আপু বাসা থেকে পালিয়ে এসেছে। তার কোনো প্রেমিকও নাই যার সাথে পালিয়ে যাবে, নিরাপদ কোনো জায়গাও নাই, তাই সে আমাদের বাসায় এসেছে। ভালো করেছে না? মা একদম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, একবার আমার দিকে তাকায়, একবার তোমার দিকে। তমা আপু ভয় পেয়ে মুখ মলিন করে ভুরুর দুটো উপরে করে কপাল কুঁচকে বসে আছে, দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। দেখতে কি লাগছিল না? একেবারে মনে হচ্ছিল প্রেমে পড়ে যাব, কিন্তু মনে হলো ও হ্যাঁ, আমি তো তোমার ছোট ভাই। তো কি আর করার, মায়ের মন গলে গেল। সাথে সাথে বাবাও এসে বললেন তমা ঠিক কাজ করেছে। ব্যাস, মা তো এক পায়ে বলবেন তমা ঠিক করেছে। আসলে আমার আম্মু বাবা ভক্ত, বাবা যাই বলবে তাই রাইট। তমা আপুকে খাবার দিয়ে আম্মু চলে গেলেন তাদের রুমে। সাথে ছিল তন্নি। ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, তন্নি আসলে আমার আপন বড় বোন। তারে আমি আপু বলে ডাকি না, কারণ সে আমাকে সুযোগ পাইলেই বেইজ্জত করে, তাই আমি ওর ইজ্জত না দিয়ে তন্নি ডাকি। তমা আপু খাবার খেয়ে নিল এবং তারা দুজনেই রুমে চলে গেল। কিন্তু 12টা বাজিয়ে গেল আমার ঘুমের। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেজে গেছে 5টা। বাপরে, এত তাড়াতাড়ি সময় গেল! জানালা দিয়ে উকি মেরে দেখি সকালে আলোটা আমার মতো উকি ঝুঁকি মারছে। নিমি নিমি আলোর সাথে কমলীয় আলতো গায়ে লাগা বাতাস, উফ, মনটা চাঙ্গা করে দিচ্ছিল। পুরাই রোমান্টিক হয়ে গেলাম। তো কি আর করার, বাইরে চলে গেলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর সকাল যখন 7:50, তখন আমি আবার বাসায় ফিরি। দরজার লক খুলতেই ভেতরে ঢুকতেই দেখি তন্নি আপু বসে আছে। দেখেই মনে হচ্ছে কারোর জন্য তুমুল অপেক্ষা করছে, তার মাঝে অনেক কথা জমে আছে, কেউ আসলেই বলতে চাচ্ছে। কি রে আপু, ঘুমাওনি? সারা রাত তো জেগেছিলে, যাও এখন না হয় একটু ঘুমাও। এখানে কি করছো? আমার এ কথা শুনে মনে হলো তম্মা আপু রেগে গেছে, তাই তো চেঁচিয়ে বলল, এখানে কি করছি? হ্যাঁ, আমি তো এখানে কি করছি? কোথায় ছিলাম এতক্ষণ? আরে আমি তো একটু বাইরে নাস্তা করতে গেলাম। কেন, আমি কি মরে গেছিলাম? আমাকে ডাকলে কি হতো? বাসায় কি বানিয়ে দেওয়া যেত না? আরে কি হয়েছে, এত ওভার রিয়েক্ট করছো কেন? বাইরেই তো গেলাম, ভালো লেগেছে তাই তো গেলাম, এখানে কি হয়েছে? আমার কথা শুনে তমা আপুর চেহারা মলিন হয়ে গেল। আলতো সুরে আমাকে বলল, ও, ওভার রিয়েক্ট, হ্যাঁ তাই তো। আচ্ছা, যা ইচ্ছা করো। এই তমা আপু চলে যেতে লাগলো। রুমের দিকে মনে হলো আমাকে এভাবে বলা ঠিক হয়নি, তাই আমি পেছন থেকে তাকে ডাক দিলাম, আপু আসলে আই এম সরি, আমার এইভাবে বলা উচিত হয়নি। আমি একটু হাঁটতে গেছিলাম, আর যাব না। মনে মনে কিছু নিও না প্লিজ। এক পলকে সে খুশি হয়ে গেল। আরে না, মনে কিছু নিব কেন? আর হ্যাঁ শোনো, আমাকে আপু ডেকো না, কেমন 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 লাগে। বারে, আপুকে আপু ডাকবো না তো কি রাখবো? নাম ধরে ডেকো। বড় আপুকে কেউ নাম ধরে ডাকে? আসলে আপু কেমন লাগে না, লাগে অনেক বড় বড় নাম ধরে ডাকলে একটু কাছের মনে হয়। ও এমন লাগে? আচ্ছা ঠিক আছে, তবে আমি নাম ধরেই ডাকবার চেষ্টা করব। হুম, তবে যাও এখন ঘুমিয়ে পড়ো, রাতে তো ঘুমাতে দেইনি। আচ্ছা আচ্ছা, আমি বুঝলাম তো আমাপুর ব্যবহার এত তাড়াতাড়ি বদলে গেল কিভাবে। তুই থেকে তুমিতে চলে এলো, আবার তাকে নাম ধরেও ডাকতে মানা করছে, বুঝলাম না। যা হোক, আমি এখন ঘুমাই, 2 ঘন্টা ঠিক মতো ঘুমাইনি। তারেক, এই তারিকের বাচ্চা উঠ। তন্নির বাচ্চা, কি হয়েছে, ঘুমাইতে দে। কি হয়েছে মানে? দুপুর 2টা বাজে, তুই এখনো নাক ডাকাচ্ছিস? 2টাই তো বাজে। কি, 2টা বেজে গেছে? লাফ দিয়ে ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে বসে রইলাম। পরে ভাবতে লাগলাম এই এত তাড়াতাড়ি ঘুমটা থেকে লাভটা কি হলো। হুদাই বসে আছি, ছাই করে যে কি করি, হঠাৎ শুনি দরজার ঠকঠক শব্দ। চোখ ঘুরিয়ে দেখি তমা আপু। আসতে পারি? আরে আপু, আসতে হলে বলতে হয় নাকি? আসো আসো। এই নাও, নাস্তা করে নাও। আপু নাস্তা নিয়ে আসছো, কিন্তু আম্মু তো। আম্মু বানায়নি, আমি বানিয়েছি। তাই তো বলি, এই দুপুরবেলা জীবনে প্রথমবার আমার জন্য নাস্তা। আহারে, 5 মিনিটেই তুমি আমার মনের বিয়ের শখ জাগিয়ে দিলে আপু। আহা, একটা বউ থাকলে প্রতিদিন আমার জন্য দুপুরে নাস্তা নিয়ে আসতো। ইস,
তো বিয়ে করে নাও। বউ কই বিয়ে করব? বিয়ে করলে বউ হয়। তো কারে করবো বিয়া? এই তোমাকে না বলছি আমাকে আপু ডাকবা না। উফ সরি, আসলে আমি ভুলে গেছিলাম। হুম, দ্বিতীয়বার থেকে মনে থাকে জানো। এই বলে তোমার চলে গেল। বুঝতে পারলাম তোমার কথা কাটিয়েছে। সে কিছু একটা বলতে চেয়েও বলতে পারিনি। ধুর, আমি কি করব তাতে। এরপর থেকে তোমার প্রতিদিনই আমার দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা নিয়ে আসে। খাবার সময় শুধু আমার দিকে তাকিয়ে থাকে, আমাকে খাইয়ে সে খায়। সারাক্ষণ আমার রুমের সামনেই থাকে। এভাবে তার রুকি ঝুঁকি আর আমার দেখেও না দেখার ভান কিংবা গুরুত্বহীনতায় মাসখানেক কেটে যায়। এভাবে একদিন আমার দিকে আড়ি চোখে তমা তাকিয়ে আসে। সাথে সাথে আমি তাকে ডাক দিলাম, এই এদিকে আসো তো। আমার ডাকে সে খুব খুশি হয়ে দৌড়ে যাচ্ছিল, মনে হচ্ছে যেন কি এমন সুখবর দিচ্ছি আমি। হ্যাঁ বলো, কি বলবা? আচ্ছা, তুমি আমাকে আপু ডাকতে মানা করছো, তাই ডাকি না। আমারও বেমানান লাগে, তাই এই বিষয়ে বাদ দিলাম। তো আমার দিকে আড়ি চোখে এত নজর রাখো কেন? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ। আচ্ছা, তোমরা কতদিন এইভাবে তোমাদের বাসায় আমাকে রাখবে? কেন, যতদিন পর্যন্ত তোমার সমস্যার সমাধান না হয়ে যায়। আমার সমস্যা কি সমাধানের? সমাধান কেন হবে না? হবে হবে। কিভাবে হবে? আমি আর কি বলবো, কিছুই তো জানি না আমি, তাই হকলাতে লাগলাম। ইয়ে না মানে। আমি জানি কিভাবে হবে সমাধান। আমি তখন খুব আগ্রহে বললাম, কিভাবে? তখন সে চিৎকার করে আম্মুকে ডাকতে লাগলো। ফুফু, ফুফু কই তুমি, এদিকে আসো। আম্মু দেখলাম তড়িঘড়ি করে আসছেন। আই কি হয়েছে, দাঁড়া আসছি। আম্মু আসার পর তমা আম্মুকে জিজ্ঞেস করে, আচ্ছা ফুফু, তোমরা আমাকে এইভাবে কতদিন রাখবে? কেন রে মা, কিছু হয়েছে? তো যতদিন ইচ্ছে এভাবে থাকবি, কেউ কি তোকে কিছু বলবে? কিন্তু ফুফু, আমি তো এইভাবে একদিনও থাকতে চাই না। আমি আম্মু অবাক হয়ে একসাথে বললাম, কিন্তু কেন? আচ্ছা আমি চাইবো বাবার বাড়ি থেকে পালিয়ে এসে এইভাবে অন্য একটা বাড়িতে থাকতে। এটা কি পরিপূর্ণ সম্মানে থাকা বলে? আমি বাসা থেকে পালিয়ে এক মুহূর্ত দেরি না করে সোজা সিলেট থেকে ঢাকা চলে আসি। কেউ কি একটুও বুঝলে না আমি কেন এত দূর একা একা চলে এলাম? হ্যাঁ আসলেই তো। তো মা, তুই কি চাস বল, আমাকে না বললে আমি কিভাবে বুঝবো? আমি আর কিছু না ভেবেই হুটহাট করে বলে ফেললাম, আমি তো কথা শুনে শিহরিত। আমি হাসবো না কাঁদবো ভাবতে পারছি না। তমা আমাকে ভালোবাসে? আমি আম্মুর দিকে তাকিয়ে রইলাম, দেখলাম আম্মুর মতামত কি। তখন আম্মু বললেন, হ্যাঁ তাই তো, আমরা তো কখনো এভাবে ভাবতেই পারিনি। তুই তো তারিকে ভালোবাসতেই পারিস। আচ্ছা, এতে আমার কোনো আপত্তি নাই। আমি তোকেই আমার ঘরের বউ করব, খুশি তো? আচ্ছা আজকে তারেকের বাবা আসুক, আমি ওনার সাথে কথা বলবো। এই বলে চলে গেলেন আম্মু। আমি শুধু হা করে অবাক চোখে তমার দিকে তাকিয়ে আছি। তমা আমার দিকে লাজুক চেহারার সাথে তাকিয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কি ছিল? সে মাথা নিচু করে বসে আছে। আমি কখনো ভাবতেও পারিনি তমা আমাকে ভালোবাসবে। এত সুন্দর ভালো মেয়ে তাকে দেখলে আমি শুধু ক্রাশ খাইতাম, কিন্তু সে যে আমাকে ভালোবাসে তা জানলে কত আগেই যে বউ বানিয়ে নিতাম। আহা, তারপরও আমি তাকে জিজ্ঞেস করলাম, কিভাবে? কি কি ভালোবাসা কিভাবে? আমি জানি না। ছোটকাল থেকেই তোমাকে আমার ভালো লাগতো, ব্যাস। আমি কখনো প্রকাশ করার সাহস পাইনি, কিন্তু বাসায় এভাবে জোর করাতে আমি এখানে চলে আসি। আমার আর এভাবে থাকতে ভালো লাগছে না, তাই বলে ফেলছি। আমি একটু রাগান্বিত ভাব নিয়ে বললাম, তো আমাকে আগে বলতে পারতা। আম্মুকে বলার কি ছিল? তো আমার চেহারা মলিন করে এক প্রকার কষ্ট পেয়ে চলে যেতে লাগলো। পেছন থেকে আমি তাকে ডাক দিলাম, আমার সামনে কি আর একটু সময় এভাবে বসে বসে গল্প করা যায় না? তারেকের কণ্ঠে এমন কথা শুনে আমি নিজের খুশি ধরে রাখতে পারছিলাম না। আমি সোজা তারিকের বুকে জড়িয়ে পড়ি। ভালোবাসা ও ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছি কাছে। কাছে পেতে সমস্যা কই? এই জড়িয়ে ধরলে তোমার কি কোনো সমস্যা আছে? এই কই না তো কোনো সমস্যা থাকবে কেন? কোনো সমস্যা নেই। ভালোবাসো আমায়? হ্যাঁ বাসি তো। কতটা? অনেক। ব্যাস, এভাবেই শুরু হলো ভালোবাসা একটা দুষ্টু মিষ্টির সিনিয়র জুনিয়র গল্প। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।